2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। সে ধরনের একটি বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা থাকবে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের। উনি আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন আর সেই আকাঙ্ক্ষাটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই আকাঙ্ক্ষার এগেনিস্টে যদি আমরা আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত দেখতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতামত দেখতে চাই, তাহলে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রচন্ডভাবে এর তীব্র বিরোধিতা এবং এর তীব্র সমালোচনা করা হচ্ছে। বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল 5ই আগস্টের পর থেকে। আপনার খেয়াল থাকার কথা যে জনাব তারেক রহমান বলছিলেন যে এবারের নির্বাচনটা হবে ভিন্ন রকম, পুলসেরাতের পোল পার হওয়ার মতন হবে নির্বাচন। আবার নির্বাচন নিয়ে বিএনপির যে তড়িঘড়ি ছিল, 5ই আগস্টে সরকার পতনের পর, শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল। দর্শক, এবার ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, আসলেও কি 5 বছরের জন্য ক্ষমতায় তিনি থাকতে পারবেন এবং আপনারা কত বছরের জন্য তাকে ক্ষমতায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। সে ধরনের একটি বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2029 সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, ইউনূস সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া, যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে, বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন। দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে, বিশেষ করে লাস্ট 2-3 মাসে, সে কারণে আমাদের দেশের অর্থনীতি, ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সবকিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণেই গত প্রায় 8 মাসে 170টার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে পারে নাই। গুজব হয়েছে শতে রাত ভর তার বিরুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে। কোনো কিছুতেই ইউনূস সাহেবকে টলারেন্স করতে পারেনি, তাকে বিদায় দিতে পারেনি, তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইউনূস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে। আপনারা জানেন, সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সফর করেছেন চায়নাতে। চায়না সফরের কয়েকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবারিত সুযোগ এখন চায়নার সাথে বাংলাদেশে শুরু হবে। চায়নার প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারা পথ চাচ্ছে, জ্ঞান চাচ্ছে এবং তারা তার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। অন্যদিকে আমরা ভারত নির্ভর একটি চিকিৎসা সেবা এই দেশে প্রচলিত ছিল, সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ, সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল বিনির্মাণের জন্য চেষ্টা করবেন, যেই হসপিটাল বিনির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাইরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না। এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূস লাস্ট 3-4 মান্থে এমন কিছু চমক দেখাচ্ছেন যেটা আসলেই বাংলাদেশের প্রশংসার যোগ্য। বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে, রেমিটেন্স যোদ্ধাদের টাকা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনার আমলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম, ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম, আজকের আমার দেশের পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি। আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র 3000 কোটি টাকার বিজনেস করেছি, যেটা ভারত পেত আমরা তাদেরকে দেইনি, আমার বাংলাদেশের মানুষ এখন সেটা পেয়েছে। এভাবে করে অর্থনৈতিক জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সাজিয়ে ফেলেছেন। কোনো সন্দেহ নাই তার বিকল্প আমাদের এই মুহূর্তে হাতে নেই। কিন্তু দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই পজিটিভ দিকগুলোর পাশাপাশি নেগেটিভ কয়েকটি সাইন্স আপনার সামনে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে। কি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেহেতু আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ষড়যন্ত্র করেও সরাতে ব্যর্থ হয়েছে, এখন তারা প্ল্যান বি, প্ল্যান সি এগুলো নিয়ে মাঠে নামতে চায়। প্ল্যান বির অংশ হিসেবে কাউকে এমনভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আগামী 5 বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের সুন্দরতম দেশটা পরিচালিত হবে। আপনি একদিকে ডেমোক্রেসির লাইনে গেলেন না, নির্বাচন পদ্ধতিতে হয়তো হাঁটলেন না, তারপরে তাকে 5 বছর রাখলেন। এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের নব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসেবে ইউনূস সাহেবের 5 বছরের কিছু সময় ভালো চালাবেন, একটা সময় তিনি খারাপ চালাবেন, এটাই বাস্তবতা। সেই খারাপটাকে ভিত্তি করে তারা আবার ওই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। একদিকে বলবে বিএনপি ব্যর্থ, অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ,
অন্যদিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট। অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ, তাকেই সেট আপ করতে হবে। এবং তাদেরকে সেট আপ করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে দেখেছে 2029 সাল পর্যন্ত না হলে সেই সেট আপে তারা যেতে পারে না। কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদৌ বিএনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না। যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে? যদি বিএনপির উপরেই ধরে নেন যে বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না। যদি জামাতকে অন্যভাবে কোনোভাবে জঙ্গি সাজাতে চায় সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না, কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্যান্য সকল মিডল ইস্ট সহ সবাই প্লিস্ট। তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না। গত 16 বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না। অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র, গোপন আতাত এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র, সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। একটাই লাভ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29 সাল পর্যন্ত রাখা যায় কিনা। এখন এখানে আরেকটি ষড়যন্ত্র আছে, সেটা হচ্ছে 29 সাল পর্যন্ত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকতে পারেন তাহলে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান হবে এবং বাংলাদেশে আবার বেশ কিছু জায়গায় পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিলীন করার চেষ্টা চালানো হবে। তো সব সমীকরণ মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই টাইমটা পার্শ্ববর্তী দেশের জন্য ব্যবহার করা সহজ সাধ্য হয়ে যায়। তার মানে কি আমরা এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করবো না? আমি মনে করি অবশ্যই তাকে গ্রহণ করব, কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফাঁদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস অদাবদ্ধ হয়েছেন, ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন। আমি মনে করি বেসিক সংস্কার দিয়ে সুষ্ঠু সুন্দর ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমনভাবে করে যাবে এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন। কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের, কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান, অপদস্থ, এমনকি দেশ থেকেও বিতাড়িত করতে 2 সেকেন্ড সময় তার লাগবে না। শুধু যদি আপনি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন, শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান, স্বার্থের বেড়াজলে পড়ে যান, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট না কি সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না। এটা বাস্তবতা। আজ আপনি দিচ্ছেন, আপনি আমাদেরকে সম্মানিত করছেন, আপনি সম্মানিত হচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। দ্বিতীয় যে পরামর্শটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তাহলে ব্যবহার করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা ধরে নিয়েছি আগামী রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা জামাত ক্ষমতায় আসতে পারে। এই দুই দলের যে কেউ যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে, কিন্তু এই দুই দলের যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যায় কিনা, লম্বা সময় আমাদের এই রাজনীতিতে ব্যবহার করা যায় কিনা, দেশের সাথে তার মেধা মূল্যায়ন করা যায় কিনা, সেটা আমাদের সিদ্ধান্ত নিলে নেওয়া যেতে পারে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলো সেটা তার ম্যানিফেস্টোে উল্লেখ করে দিতে পারেন যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বিদায় দিতে চাই না, তাকে রাষ্ট্র কাঠামোর মধ্যে রেখে আমরা রাষ্ট্র উন্নয়নে কাজ করতে চাই। তাহলে কি হবে? তাহলে যে কাজটা হবে, 1 নম্বর, যেই ষড়যন্ত্রের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29 সাল পর্যন্ত রাখতে চায়, সেই ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্রের জায়গা থেকে তারা বিরত থাকতে হবে, তাদের অপশনের হাতে থাকবে না। বাট নির্বাচিত সরকারের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে রাষ্ট্রীয় সম্মানে নিয়ে ব্যবহার করা হবে যাতে দেশ আরো উন্নতি থেকে উন্নতির জায়গায় পৌঁছে যাবে। মনে রাখবেন, কোনো ব্যক্তি বিদায় নিলেই দেশ শেষ হয়ে যাবে না। আজ আপনার দলের নেত্রী আছে, কাল আর এক দলের নেতা আছে, পরশু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, 50 বছর পরে এরা কেউ থাকবে না। এই রাষ্ট্রে কেউ না কেউ আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। অতএব আমরা এমন কিছু না করি যে আমাদের এই রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ষড়যন্ত্রের বীজ কেউ বপন করতে পারে। আমার কাছে সন্দেহ হচ্ছে বাংলাদেশে যখন কোনো কিছু দেখবেন হঠাৎ করে কারো মাধ্যমে আপনার কাছে এস্টাবলিশ করানো হয়, মনে রাখবেন সেটার কিছু ইঙ্গিত আপনাকে বুঝতে হবে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে কিনা কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে, যেটা জরুরি খবর। দর্শক, জামাত ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অনেকটা, বা বিবৃতির মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে। অন দি আদার হ্যান্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কথা বলেছে। প্রথমে বলবো যে জামাত ইসলামী যেটা বলেছে যে ঈদের ছুটিতে নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগ, যুবলীগ এরাও নিষিদ্ধ, জনগণ কর্তৃক নিষিদ্ধ, এরা নাশকতা করতে পারে। দেখেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা এই সময় নাশকতা করবে, এটা একদম স্বাভাবিক, কারণ তারা স্বাভাবিকভাবে ঈদ করতে পারবে না, জনগণ তাদেরকে অ্যালাউ করবে না সোসাইটিতে। তারা এখন ভারতে পালাতক, আর দেশে যারা তারা আছে তারা সুন্দর স্বাভাবিকভাবে ঈদ করতে পারার কথা নয়। তো দর্শক, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নাশকতা করে ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। আর আমি একটু একবারই বলবো, আওয়ামী লীগ না, বিএনপিও করবে। বিএনপি কি করবে? বিএনপি 2 গ্রুপে মারামারি করবে বিভিন্ন বিষয় নিয়ে। যেমন বিভিন্ন ঈদগাহ ময়দানে কে কথা বলবে একটু, অথবা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি অথবা কোনো টাকা পয়সা ঈদগাহের উন্নয়নের জন্য যদি উঠানো হয় সেগুলো ভাগ বাটোয়ারা, এইসব বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিএনপি 2 গ্রুপে মারামারি করছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আবার ঈদকে কেন্দ্র করে বিএনপি শোডাউন দিবে, এই শোডাউনকে কেন্দ্র করে দেখবেন যে বিএনপি 2 গ্রুপে মারামারি লাগবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিএনপি অলওয়েজ চায় না ডক্টর ইউনূস সরকার পারছে না এটা দেখাতে, আর এটা দেখানোর জন্য আওয়ামী লীগকে নাশকতা করার সুযোগ দেওয়া থেকে শুরু করে যে কোনো অঘটন বিএনপি ঘটালে এটা আমরা অবিশ্বাস করব না।
এবং মির্জা ফখরুল তো বলেছেন যে ঈদের পর তারা নাকি মাঠে নামবে, রাজপথে নামতে পারে। অতএব রাজপথে নামা, বিএনপি রাজপথে নামা মানে ককটেল বোমা বিস্ফোরণ করা। এছাড়া বিএনপি রাজপথে নামা মানে অগ্নিবোমা নিষ্ফোরণ করা, বিস্ফোরণ ঘটানো। আমরা দেখেছি যে কিভাবে পেট্রোল বোমা মেরেছে নিরীহ যাত্রীদের উপর, পুড়িয়ে মানুষ মেরেছে। যদিও পুড়িয়ে মানুষ মারার একটা বিষয় ছিল আওয়ামী সাবোটাস, আর একটা ছিল বিএনপির। তো এটা করতে পারে, ঈদের ছুটিতে এরকম ঘটনা করতে পারে। তো জামাত ইসলামী তাদের বিবৃতিতে সতর্ক বার্তা দিয়েছে নেতাকর্মীদের যে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন দল বলেছে যে সবাইকে গ্রামে যাওয়া যাবে না, ঢাকায় সরকারের বা আওয়ামী বিরোধী একটা অংশকে থাকতে হবে, যেটা বিশেষ করে রাজধানী ঢাকায় কোনো নাশকতা যেন আওয়ামী লীগ না করতে পারে, এজন্য পর্যাপ্ত লোকবল ঢাকায় থাকতে হবে। আমি যেটা জানি যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের একটা অংশের ছুটি হয়নি, একটা অংশ ঢাকায় ঈদ করবে, আর একটা অংশ অলরেডি গ্রামে চলে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ইঙ্গিতে তেমন কিছু নেই। ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এরা কিন্তু ওইভাবে সঠিক ঘটনাকে প্রেডিক্ট করতে পারে নাই কখনো। বাংলাদেশের দিক থেকে সেটা নেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অনেক ক্ষেত্রে ধৈর্যা। যেমন আপনি দেখেছেন কখনো যে বাংলাদেশে একটা বড় নাশকতার আগে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নাশকতা হতে পারে, সবাই সতর্ক থাকুন। বরং কোনো ঝামেলা নাই এটাই দেখানোর চেষ্টা করে। আর ঝামেলা হলে বলে যে ওটা বিচ্ছিন্ন ঘটনা, তখন একটা হাহুতা শুরু হয়ে যায়। কোনো বড় ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য বাংলাদেশ আগে কখনো দিতে পেরেছে আমার জানা নেই। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা স্বাভাবিক কমন সেন্স বা অ্যানালজি এগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের নাশকতার হুমকি নেই। হুমকি তো আর ঘোষণা থাকবে না। হুমকি আপনাদের গোয়েন্দা তথ্যের আলোকে আওয়ামী লীগের লোকজনের ফোন কল ট্র্যাক করে, তাদের মেসেজিং ট্র্যাক করে আপনাকে বের করতে হবে। এটা আপনার গোয়েন্দা সংস্থা পেরেছি কিনা? আমার মনে হয় না যে অত দূর যেতে পেরেছে। কোনো হুমকি থাকলে সেটা সবাই কিনে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না। দেখেন, এখানে এই সরকারকে রক্ষা করতে কখনো ছাত্রদের এগিয়ে আসতে হয়, কখনো জামাত শিবিরকে এগিয়ে আসতে হয়। এবারও ছাত্র জনতা, জামাত শিবির এদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আরো বলেন, এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, বিজিবি, আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিশ্চিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি ভালো থাকে, এই জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবার পুলিশ কিংবা এই যে বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে আমরা শুধু এগুলো না, গত 15 বছরের মধ্যে সত্যিকার অর্থেই একটা ব্যতিক্রমী ঈদ, ব্যতিক্রমী রমজান আমরা কাটিয়েছি, ব্যতিক্রমী ঈদ এখন আমরা দেখতে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখানে টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা এগুলো তদারকি করতে তিনি নিজে চলে গিয়েছেন। সরকারের বিভিন্ন টিম, ম্যাজিস্ট্রেটরা বা পুলিশ সবসময় কাউন্টারগুলোতে থাকে এবং কেউ বাড়তি ভাড়া নিলে তাদেরকে ধরেছে। তিনি বলেন, দু একটা ছোটখাটো অভিযোগ রয়েছে যেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন যাত্রা যেন ভালোভাবে যেতে পারে, রাস্তাঘাটে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি চালকদের সাথে কথা বলছি, তারা রেস্ট পায় কিনা, কারণ রেস্ট না পেলে সড়কে অনেক সময় দুর্ঘটনা ঘটে, এই জন্য চালকরা যেন রেস্ট পায়, বিষয়টি মালিকদের কাছে বলা হয়েছে। আরেক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে। আমরা দেখেছি হাসিনার আমলে কি বিশৃঙ্খলা সড়কে, ভাঙা চূড়া সড়ক, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু এবছর সমস্যা নেই সেটা বলবো না, তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে সমস্যা কম। ঈদের ছুটিতে সম্ভাব্য নাশকতা হতে পারে, এটা ধরে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল 5ই আগস্টের পর থেকে। আপনার খেয়াল থাকার কথা যে জনাব তারেক রহমান বলছিলেন যে এবারে নির্বাচনটা হবে ভিন্ন রকম, পুলসেরাতের পোল পার হওয়ার মতন হবে নির্বাচন। আবার নির্বাচন নিয়ে বিএনপির যে তড়িঘড়ি ছিল, 5ই আগস্টে সরকার পতনের পর, শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে 3 মাসের মধ্যে তারা নির্বাচন দাবি করেছিল। তো তখন আমি সহ সারা বাংলাদেশের মানুষ আমরা ব্যাপক সমালোচনা করেছিলাম যে এটা কেমন কথা রে ভাই, এত তাড়াতাড়ি নির্বাচন কেন, একটা সরকার মাত্র বসছে, একটু সময় নিতে হবে, পরিস্থিতিকে শান্ত করতে হবে। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতারা যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলোর বিপরীতে গতকালকে হঠাৎ করে সার্জিস আলম তিনি যে স্টেটাস দিয়েছেন, পিনাকিদা তিনি যে বক্তব্য দিয়েছেন, দুইটাকে একযোগ করলে আগামী একটা সমীকরণ আমাদের পাশাপাশি বিএনপি নেতারা আরো বেশি দেখতে পাচ্ছেন, এমনকি তারা ভয়ও পাচ্ছেন যে আগামী 3 থেকে 4 বছর এই দেশে আদৌ কি ইলেকশন হবে কিনা। এখন নির্বাচন এবং ক্ষমতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন যে ওনার রাজনীতিতে আসার ইচ্ছা নেই, ইভেন তিনি কখনো রাজনীতি করবেন না, তিনি যে দায়িত্ব জনগণ দিয়েছে তাকে তিনি সেটা শেষ করে তিনি তার পুরনো যে কর্মস্থল সেখানে ফিরে যাবেন। কিন্তু হুট করে ডক্টর ইউনূস চীনে থাকা অবস্থায় সার্জিসের স্টেটাসটাকে ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। কেউ কেউ বলছেন যে সার্জিস আলম ডক্টর ইউনূসের সামনে একটা টোপ ফেলছেন, আবার হতে পারে এটা প্রি প্ল্যান্ড, যে বিষয়টা নিয়ে কাউকে সামনে আসতে হবে। এখন সেই দায়িত্বটাকে পিনাকিদা সার্জিস পালন করছে। অনেকে মনে করছে যে সার্জিস আলম যদি এটা নিজ থেকে করে থাকে তাহলে এটা সে এনসিপির জন্য করছে, যে ডক্টর ইউনূসের সামনে ক্ষমতাকে একটা টোপ হিসাবে নাড়াচাড়া করা হচ্ছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ভাবে যে ইয়াস সার্জিস একটা পোস্ট দিছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে কমেন্ট করছে, পিনাকিদা একটা ভিডিও বানাইছেন, লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখছে, একটা জনমত গেল 2 দিনে মোটামুটি একটা জনমত কিন্তু গড়ে উঠছে, হোক এটা 5% 10%, যে
মানুষ মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট পদে থাকেন অথবা প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন। আবার অনেকে বলছেন তিনি তো ভাই রাজনীতি করবেন না, তাহলে কিভাবে প্রধানমন্ত্রী হবেন? এটারও সিস্টেম আছে। যে ধরেন এনসিপি নির্বাচনে আসবে, এনসিপি যদি মোটামুটি একটা বিজয়ী লেভেলে চলে যায়, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপনির্বাচনে তারা পাশ করে আয় না, তারা একটা ধরেন জায়গায় বসাই দিবে যে স্টেটমেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার অবস্থান গ্রহণ করতে পারেন। এখন অনেকের বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় যেটা নাই সেইটি ঢুকানোর চেষ্টা করছে সার্জিস এবং পিনাকিদা। এখন আসলে ওনার মাথায় কি আছে এটাকে আমাদের বোঝার সুযোগ আছে না, এটাও কিন্তু বোঝার সুযোগ নেই। তবে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা বারবার বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চান, তখন বিষয়গুলো হাস্যকর মনে হইতো। বাট শেখ হাসিনার সেই বক্তব্যটা এখন বিএনপির কাছে একদম কিন্তু অকাট্য দলিলের মতনই সত্য মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা এই ধরনের কোনো বক্তব্য শুনি নাই বা ইন্টেনশনটাও বুঝি নাই, কিন্তু যখন ওনার নিয়োগকর্তারা মানে সার্জিস আলমরা তো ওনার নিয়োগকর্তা, তারা যখন কোনো কথা বলে আমরা দেখেছি টুডে টুমরো এটা নিয়ে একটা ভাইব ক্রিয়েট করা হয়। তবে অনেক ভাইব বাতাসে উড়ে যায়, অনেকগুলা বাস্তবে পরিণত হয়। ওনার অন্তরে যদি এটার ইচ্ছা নাও থাকে, তাহলে সার্জিস আলমের এই স্টেটাস অথবা পিনাকিদার এই পরামর্শে হয়তো উনি দোদল্যমান অবস্থায় আসতেও পারেন, নাও আসতে পারেন, যে নানান বিতর্ক তৈরি হবে এটা নিয়ে। ইভেন বিএনপির জীবনও এটা মানবে না। এখন পিনাকিদা যে পরামর্শ দিচ্ছেন তারেক রহমানের উপপ্রধান, এটাও বিএনপি খাবে না, আমার ধারণা খাবে না। যদি এমন হয় আর কি যে পরিস্থিতি একবার আউট অফ কন্ট্রোল গেছে, তখন তো খাইতে পারে, বাট সর্বোচ্চ চেষ্টা করবে যেটা না খায়। মানে আসলে কে কাকে নিয়ে খেলছেন এটা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।